আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নবনীতা এবং আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নেই ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। ভোট গ্রহণের পর চলছে প্রথম ধাপে উপজেলা নির্বাচনের ফল ঘোষণা। ভোটার উপস্থিতি ৩০ থেকে ৪০% সিইসির দাবি। জনগণ উপজেলা নির্বাচন বর্জন করেছে বলছে বিএনপি। ধান কাটার মৌসুম ও বৈরী আবহাওয়ায় ভোটার কম মন্তব্য আওয়ামী লীগের। আইএমএফ এর ঋণের কিস্তি পেতে সুদের হার বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক। একদিনেই ৭ টাকা বাড়ল ডলারের দাম। ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় মুসলিম বিশ্বকে এক হয়ে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান। হজ কার্যক্রম উদ্বোধন করে ব্যবস্থাপনা আরও স্মার্ট করার ঘোষণা। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে নানা আয়োজন। পাপিয়া সারোয়ারকে আজীবন সম্মাননায় ভূষিত করল চ্যানেল আই। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ভোট গ্রহণের পর চলছে ফলাফল ঘোষণা। এখন পর্যন্ত বেসরকারিভাবে বিজয়ীরা হলেন কক্সবাজারের কুতুবদিয়ায় হানিফ বিন কাশেম, সদরে বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার, মহেশখালীতে জয়নাল আবেদিন, চাঁদপুরের মতলব উত্তরে মোহাম্মদ মানিক দর্জি, মতলব দক্ষিণে সিরাজুল মোস্তফা, মেহেরপুর সদরে আনারুল ইসলাম, মুজিবনগরে আমাম হোসেন মিলু, মানিকগঞ্জের সিংগাইরে সাইদুল ইসলাম, হরিরামপুরে দেওয়ান সাইদুর রহমান, চুয়াডাঙ্গার জীবননগরে হাফিজুর রহমান হাফিজ, সুনামগঞ্জের সাল্লায় অবনী মোহন দাস, দিরায়ে প্রদীপ রায়, ফেনীর ফুলগাজীতে হারুন মজুমদার, কুষ্টিয়ার খোকসায় আল মাসুম মুর্শেদ শান্ত, সদরে আতাউর রহমান আতা, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে শফিকুল ইসলাম, সিলেট সদরে সুজাত আলী রফিক, দক্ষিণ সুরমায় বদরুল ইসলাম, গোপালগঞ্জে মঞ্জুর কাদির শাফি, চৌধুরী এলিম, পিরোজপুর সদরে এস এম বায়েজিদ হোসেন, নাজিরপুরে এস এম নূরে আলম সিদ্দিকী শাহিন, ইন্দুরকানীতে মোহাম্মদ জিয়াউল আহসান গাজী, ফরিদপুর সদরে শামসুল আলম চৌধুরী, মধুখালীতে মুরাদুজ্জামান, চরভদ্রাসনে আনোয়ার আলী মোল্লা, চট্টগ্রামের সন্দ্বীপে এস এম আনোয়ার হোসেন, টাঙ্গাইলের মধুপুরে অ্যাডভোকেট ইয়াকুব আলী, ধনবাড়িতে আব্দুল ওয়াদুদ তালুকদার, যশোরের কেশবপুরে মফিজুর রহমান, শরীয়তপুরের ভেদরগঞ্জে ওয়াসেল কবির, নড়িয়ায় এ কে এম ইসমাইল হক, গাজীপুর সদরে ইজাদুর রহমান চৌধুরী, কাপাসিয়ায় অ্যাডভোকেট আমানত হোসেন খান, মৌলভীবাজারের জুড়িতে কিশোর রায় চৌধুরী মণি, বড় লেখায় আজির উদ্দিন, কুলাউড়ায় ফজলুল হক খান শাহেদ, নারায়ণগঞ্জের বন্দরে মাকসুদ হোসেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এমদাদুল হক জুটন, হোসেনপুরে মোহাম্মদ সোহেল, কুমিল্লার মনোহরগঞ্জে আব্দুল মান্নান চৌধুরী, লাকসামে ইউনুস ভূঁইয়া, মেঘনায় তাজুল ইসলাম তাজ, মুন্সিগঞ্জের গজারিয়ায় মনসুর আহমেদ খান জিন্না এবং কুড়িগ্রামের রৌমারীতে শহীদুল ইসলাম শালু। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৩০ থেকে ৪০% ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহ আওয়াল। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিইসি বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। তবে ৩৪টির মতো কেন্দ্রে বিক্ষিপ্ত অনিয়মের ঘটনায় ২৭ জন আহত হয়েছে। অনিয়মের অভিযোগে ২টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। কিন্তু মোটামুটিভাবে নির্বাচনটা শান্তিপূর্ণভাবেই হয়েছে, যেটা আগেই বলেছি, পুনর্ব্যক্ত করলাম।
বিক্ষিপ্ত 2-4টি ঘটনা ছাড়া। আমার বিষয় হচ্ছে ভোট হয়েছে কিনা, ভোটাররা আসছে কিনা, ওরা ভোট দিতে পেরেছেন কিনা, কোথায় কি অনিয়ম হলো, তারপরে গণনার পরে এখনও গণনা হয়নি, এখনও কিছু সময় বাকি আছে, কোনো রকম সংঘর্ষ সংঘাত পরে হয় কিনা, যেটা অনেক সময় হয়, কিন্তু সেটা আমরা বলতে পারি না। আপনাদেরকে না, এটাও আমি বলবো না। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনার বাইরে প্রথম দফার উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। 139টি উপজেলায় বিরতিহীনভাবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এর মধ্যে 22টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সাদিয়া ওমর। প্রথম ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে শুরু হলেও দিন গড়ানোর সাথে সাথে কিছু উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটে। নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখল করাকে কেন্দ্র করে 2 চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন কমপক্ষে 5 জন। সংঘর্ষের পর 40 মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে। মাদারীপুর সদর উপজেলা নির্বাচনের মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে 10 জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যান্য উপজেলায় সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী পুরুষ সহ তরুণ ভোটাররা তাদের ভোট দিয়েছেন। 139টি উপজেলার মধ্যে 22টি উপজেলায় ইভিএমে ও অন্যগুলোতে ব্যালট পেপারে। প্রথম ধাপের জন্য 152 উপজেলায় তফসিল ঘোষণা করা হলেও 5টি উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়েছেন এবং 8টি উপজেলায় আইনি জটিলতা সহ নির্বাচনী আইন ভাঙায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সাদিয়া ওমর, চ্যানেল আই। বিএনপি বলেছে উপজেলা নির্বাচন মানুষ বর্জন করেছে। দলের নেতারা অভিযোগ করেছেন এই ধরনের নির্বাচনে মন্ত্রী, সরকার দলীয় এমপির স্বজন ছাড়া কেউ নির্বাচিত হতে পারে না। তারা বলেছেন গণতান্ত্রিক ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রাহুল রায় জানাচ্ছেন। 7 জানুয়ারি জাতীয় নির্বাচন বর্জনের পর চলমান উপজেলা নির্বাচনেও অংশ নিচ্ছে না বিএনপি। যদিও এই নির্বাচনে অংশ নেওয়ায় প্রায় 143 জন নেতাকে বহিষ্কার করেছে দলটি। সারা দেশে যখন প্রথম দফা উপজেলা নির্বাচন চলছে, তখন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে নানা অভিযোগ করেন বিএনপি নেতারা। উপজেলা নির্বাচন করছে, সেখানেও ভোটাররা আজকে সকাল থেকে শুরু হয়েছে, ভোট কেন্দ্রে যায়নি। আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে এবং আরও যে 3 দফা পরবর্তীতে আছে, সেই 3 দফা নির্বাচনে জনগণ ভোটাররা কেউ যাবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউয়ে এক আলোচনায়ও উপজেলা নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করেন দলের নেতারা। আজকে দেশে উপজেলা নির্বাচন হচ্ছে, টেলিভিশনে দেখাচ্ছে, কেন্দ্রগুলা খাখা করছে, কোনো ভোটার সেখানে যায় নাই। কেন এই অবস্থা হলো? কেন মানুষ ভোট দিতে পারে না? কেন মানুষের গণতান্ত্রিক অধিকার সমূহ বিলুপ্ত হলো? কেন দেশে আইনের শাসন নাই? কেন মানুষের মৌলিক অধিকার নাই? বিএনপি নেতারা বলেছেন নির্বাচনী ব্যবস্থা ঠিক করতে হলে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রথম ধাপে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতির সন্তোষজনক দাবি করেছে আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে দলটি দাবি করেছে, ধান কাটার মৌসুম এবং বৈরী আবহাওয়া না থাকলে আরও বেশি ভোটার কেন্দ্রে যেতেন। নির্বাচন নিয়ে বিএনপির সমালোচনাকে হাস্যকর মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচনের পরিবেশ নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। আপনাদেরও অনেকের আশঙ্কা ছিল খুনোখুনি, মারামারি, রক্তাক্ত অবস্থা এর মধ্য দিয়ে সমাপ্তি হবে। সেখানে আমি আজ বলতে চাই, তাও কোনো ক্যাজুয়ালিটি নেই। এখন ধান কাটার একটা বিষয় আছে, তারপরে ঝড় বৃষ্টি আজকেও অনেক জেলা হয়েছে। সকালবেলা ভোটার উপস্থিতি, নির্বাচন কমিশন সর্বশেষ যেটা বলেছে 30 থেকে 40%,
সেটা আমি মনে করি এই পরিস্থিতিতে সন্তোষজনক। IMF এর পরামর্শে মূল্যস্ফীতি কমাতে নীতি সুদ হার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। কয়েক মাস আগে চালু করা স্মার্ট পদ্ধতি বাতিল করে ব্যাংক ঋণের সুদ হার বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে, আর ডলারের বিপরীতে টাকার দাম কমানো হয়েছে 7 টাকা। বুধবার দুপুরে এই প্রজ্ঞাপনের পর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে IMF আশ্বস্ত করেছে কেন্দ্রীয় ব্যাংকের কঠিন সংস্কারের পুরস্কার হিসেবে আগামী সপ্তাহেই $4.7 বিলিয়ন ঋণের তৃতীয় কিস্তির প্রায় $1.25 বিলিয়ন পাচ্ছে বাংলাদেশ। রিজভী নেবাজের রিপোর্ট। আর্থিক খাতে সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে তাড়াহুড়া দেখাচ্ছে বাংলাদেশ ব্যাংক। 1 জুলাই সুদহার নির্ধারণের নতুন পদ্ধতি 6 মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল স্মার্ট চালু করার 10 মাসের মাথায় আবারও সেই ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণের সুদ ঠিক করার ঘোষণা। নীতি সুদহার 8 থেকে বাড়িয়ে 8.5% করার কথা জানানো হয়েছে প্রজ্ঞাপনে। মূল্যস্ফীতি কমাতে এই সিদ্ধান্ত দাবি করেছে কেন্দ্রীয় ব্যাংক। অথচ আমদানি নির্ভর অর্থনীতির বাংলাদেশে ডলারের দাম 1 লাফে 7 টাকা বাড়ানো হয়েছে। সিদ্ধান্তগুলো যে IMF-কে খুশি করতে তা বোঝা গেল সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের সংস্থাটির সংবাদ সম্মেলনে। The staff level agreement is subject to approval by the IMF Executive Board, which is expected in the coming weeks. Completion of the second review will make available $1.15 billion to the Bangladesh authorities. We congratulate the authorities who have made significant progress on structural reforms under the IMF-supported program, including the implementation of a formula-based fuel price adjustment mechanism for petroleum products. We welcome Bangladesh Bank's decision to realign the exchange rate and simultaneously adopt a crawling peg regime with a band as a transitional step toward graded exchange rate flexibility to restore external resilience. Following the liberalization of retail interest rates, the additional tightening of monetary policy announced earlier today by BB should help alleviate any inflationary pressures resulting from the exchange rate reform. একীভূত করতে গিয়ে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংককে চাপ দিচ্ছে না, বিশ্বাস IMF-এর। So far, what we have heard is that everything that we have heard from banks is that everything is on a voluntary basis. So far, that is on a voluntary basis. At this stage, that is what is I think published by the Bangladesh Bank. Do you believe that? Of course I believe it, because this is what has been published already. IMF-এর ব্রিফিংয়ের আগে বুধবার দুপুর 2:30টায় সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ব্যাংক। অবশ্য কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপের প্রতিবাদে সেই সংবাদ সম্মেলন বয়কট করেন গণমাধ্যম কর্মীরা। রিজভী নেবাজ, চ্যানেল আই, ঢাকা। ফিলিস্তিনিদের প্রাপ্য অধিকার তাদের ফিরিয়ে দিতে মুসলিম বিশ্বকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। সরকারের নেয়া নানা পরিকল্পনায় হজ ব্যবস্থাপনা সহজ হয়েছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। সাদি মাহমুদ জানাচ্ছেন। চাঁদ দেখার সাপেক্ষে 16 জুন হিজরি 1445 সালের পবিত্র হজ পালন হবে। এবার বাংলাদেশ থেকে প্রায় 85,000 হজ যাত্রী হজ পালন করতে যাবেন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করে হজ যাত্রীদের সুস্বাস্থ্য কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি। দেশের মানুষের জন্য দোয়া করবেন যে আল্লাহর জন্য আমাদের মানুষের জন্য গোলা ভরা ধান দেয়, পুকুর ভরা মাছ দেয়, সুন্দর উন্নত জীবন দেয়, সেটা যেন পায়, সেই জন্য আপনাদের দোয়া চাই। আপনারা ভালোভাবে যান, হজ পালন করেন এবং সহি সালামতে আবার আপনজনের কাছে ফিরে আসেন, সেই কামনা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণে হয়রানি ছাড়া এখন ঘরে বসেই হজের সব কাজ করা সম্ভব হচ্ছে। এখন কত সহজভাবে আপনারা ঘরে বসে হজের সব কাজ সম্পন্ন করতে পারছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব 2008-এ নির্বাচনী ইশতেহারে সেই ঘোষণাটা দিয়েছিলাম। আজকে তার সত্যিকার বাস্তবায়ন হয়েছে, আর বাস্তবায়নটা হয়েছে বলেই আজ এই সুযোগটা সকলে পেয়েছেন।
আপনাদের হজ ব্যবস্থা পাওয়ার যতটুকু আপনাদের সেবা যাতে উপযুক্ত পায়, হাজিরা যাতে সেবা পায়, সেই ব্যবস্থাটা করতে পেরেছি। এটা ধরে রেখে যেন আরো উন্নত করতে পারি। ইসরায়েলের বর্বর হামলার শিকার ফিলিস্তিনিদের পাশে বাংলাদেশ সবসময় আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের অধিকার আদায়ে মুসলিম বিশ্বকে এক হয়ে কাজ করতে হবে। আপনারা দেখছেন যে প্যালেস্টাইনে কি হচ্ছে, যেভাবে সেখানে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে নারী পুরুষ ছোট শিশু তাদেরকেও রেহাই দিচ্ছে না। সবসময় যেখানে আমি কথা বলছি আমি আমার কণ্ঠস্বর আমি প্রতি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি, কারণ প্যালেস্টাইন তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার, এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারত, তাহলে আরো আমরা অগ্রগামী হতে পারতাম। এবং আমি ওআইসি ভুক্ত দেশগুলির মধ্যে আমি একমাত্র বোন, আমি বলছি যে আমি তো একমাত্র বোন আছি। কাজে আমার এখানে এটাই কথা যে সকলে এক হন এবং এই ধরনের অন্যায় অবিচার যেন আমাদের উপর না হয় সেদিকে তার জন্য সকলে সোচ্চার থাকবেন। হাজিদের সেবায় যাওয়া ডাক্তার, নার্স সহ সবাইকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রথম হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিন আজ। ১৮৬১ সালে কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্ম নেয়া বাংলা সাহিত্যের এই প্রাণপুরুষ জীবন জুড়ে সৃষ্টিশীল বহুমাত্রিক কর্ম দিয়ে পুরো বিশ্বকে সমৃদ্ধ করেছেন। সারা বিশ্বের বাঙালি ও রবীন্দ্র অনুরাগীরা আনন্দ আয়োজনে দিনটি উদযাপন করছেন। কবিগুরুর জন্মদিনে চ্যানেল আইয়ের পর্দায় দিন জুড়ে নানা অনুষ্ঠান প্রচার হয়েছে। লালা নওশিন জানাচ্ছেন। জন্মদিন আসে বারে বারে, মনে করা বারে, এ জীবন নিত্যই নূতন, প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতন। মৃত্যুর ৮৩ বছর পরও কবির লেখা এই চরণগুলো সমানভাবে প্রাসঙ্গিক। শুধু বিশ্বকবির জন্মদিনেই নয়, সংস্কৃতিপ্রেমী বাঙালির প্রতিটি সকালকেই আলোকিত ও পুলকিত করে তোলে রবি ঠাকুরের অযোগ্য ৬৪তম জন্মদিনে ২৪ ঘণ্টা জুড়ে চ্যানেল আইয়ের পর্দায় নানা অনুষ্ঠান প্রচার হচ্ছে। সকাল ৭:৩০ সম্প্রচার হয় চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন গান দিয়ে শুরুর বিশেষ পর্ব। সকাল ৯:৪৫ ছিল ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় বিশেষ তৃতীয় মাত্রা। রবীন্দ্রনাথের বই পড়তে দেওয়া হবে না। এরপর প্রচার হয় বিশেষ অনুষ্ঠান পর্দা জুড়ে ২৪ ঘণ্টা রবীন্দ্র মেলা। দুপুর ১:৫ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের গান নিয়ে নিবেদিত এবং সিনেমার গান। রবীন্দ্রনাথকে ঘিরে দিন জুড়ে আরও নানা আয়োজন। ৩:৫ ইমপ্রেস টেলিফিল্মের ছবি তুমি রবে নীরবে। সন্ধ্যা ৬টায় অনিমা রায়ের পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীতের বিশেষ অনুষ্ঠান নানা রঙে নানা আলোয়। সন্ধ্যা ৬:২০ কেকা ফেরদৌসির উপস্থাপনা ও পরিচালনায় দেশ বিদেশের রান্না। রাত ৭:৫০ রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান প্যালেসে রবীন্দ্রনাথ। রাত ৯:৩৫ নাহিদ আহমেদ পিয়ালের পরিচালনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকার আখ্যান থেকে অনুপ্রাণিত বিশেষ টেলিফিল্ম অরণি। অবস্থা কি হবে বুঝতে পারছেন? রাত ১০:১৫ মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান রবীন্দ্রনাথ ও প্রকৃতি প্রচারের মধ্য দিয়ে সমাপ্তি চ্যানেল আই এর পর্দায় রবীন্দ্র জয়ন্তীর আয়োজন। চ্যানেল আই বিশেষ দিনে লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী ঘিরে চ্যানেল আইয়ের পর্দায় হয়েছে রবীন্দ্রমেলা। এরই মাঝে কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারকে আজীবন সম্মাননায় ভূষিত করল চ্যানেল আই। সুলতানা হিমুর রিপোর্ট। অসামান্য গায়কী দিয়ে ৬ দশক ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি আধুনিক গানেও সমান জনপ্রিয় এই গুণী শিল্পী। ১৯
1967 সাল থেকে বেতার ও টেলিভিশনে গান করে আসছেন গুণী এই শিল্পী। সঙ্গীত জগতে অসামান্য অবদান রাখায় 2013 সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার অর্জন করেন তিনি। 2015 সালে বাংলা একাডেমি ফেলোশিপ এবং 2021 সালে 21 পদকে ভূষিত হন শিল্পী। এবছর রবীন্দ্র জয়ন্তীতে পাপিয়া সারোয়ারকে আজীবন সম্মাননায় ভূষিত করল চ্যানেল আই। মানে এখনো যখন আছি, বেঁচে আছি, আনন্দ বেদনা সবটা নিয়েই আছি এবং সেটা বোধহয় সেটা আমাদের ছোটবেলা থেকেই বাড়ির পরিবেশ, রবীন্দ্রনাথের ভিতর দিয়েই সবকিছু দিয়েই বুঝে নেওয়া। শিল্পীর হাতে চ্যানেল আইয়ের পক্ষ থেকে এই সম্মাননা তুলে দেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও পরিচালক শাইখ সিরাজ এবং পদ্মশ্রী পুরস্কারে ভূষিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। পাপিয়া সারোয়ার, ফিরোজা বেগম, তার আগে আরও যারা ছিলেন, তারা বাংলাদেশের সঙ্গীতকে আজকে এখানে এনেছে। কি রবীন্দ্র, কি নজরুল, কি আধুনিক, যে কোনো গান কথাই বলি। তো আজকে পাপিয়া সারোয়ারকে চ্যানেল আইয়ের এই সম্মাননাটুকু তুলে দিতে আমরাও অনেক বেশি সম্মানিত বোধ করছি। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আমরা দোয়া করব আপনি আরও অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকেন। আমাদের পথিকৃৎ, আমরা যাকে অনুসরণ করেছি তাকে আমাদের অন্তরের কৃতজ্ঞতা জানাই। আজকে সাদি থাকলে সাদিও নিশ্চয়ই আমাদের সাথে থাকতো, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে সাদি নেই, সেটা আমাদের মেনে নিতেই হচ্ছে। তাড়াতাড়ি পাপিয়া একদম আবার আগের ফর্মে আমাদের মাঝে এসে গান করুক। আজকের দিনে আমাদের সকলের এটাই প্রত্যাশা। গুণী এই শিল্পীর সঙ্গীত প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে বলে প্রত্যাশা করে চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে আই স্পোর্টস। খালপাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে ঢাকার সবুজায়ন আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রাজধানীর মুগদায় মান্ডাখাল পুনরুদ্ধার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমে এমন মন্তব্য করেন তিনি। সবুজায়নের আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছাতে পারেননি উল্লেখ করে মেয়র বলেন, ধুঁকতে থাকা খাল ও আদি বুড়িগঙ্গা উদ্ধারের পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে সেই চেষ্টা জারি থাকবে। মান্ডাখালের যেই প্রকল্পের নান্দনিক পরিবেশ সৃষ্টি, পুনঃখনন, পুনরুদ্ধার, সংস্কার, এই কার্যক্রম আমরা শুরু করতে পারছি। সাইকেল চালানোর পথ, এখানে কয়েকটি সেতুও করা হবে যাতে করে যাতায়াত সুযোগ সুবিধা থাকে। পথচারী এবং গাড়ি যানবাহনের দু রকমের সেতুই থাকবে। উন্মুক্ত ব্যায়ামাগার থাকবে আমাদের এলাকাবাসীর জন্য, গণপরিসর থাকবে। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। বিরতির পর জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন চ্যানেল আই সংবাদ। বাংলাদেশ প্রিনেটাল সোসাইটির ৪র্থ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার হয়েছে। সেমিনারে নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞরা অংশ নেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলনের উদ্বোধন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রবীণ গাইনোকোলজিস্ট অধ্যাপক ডাক্তার টি.এ. চৌধুরী। অনুষ্ঠানে ছিলেন প্রিনেটাল সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক লাইলা আরজুমান্দ বানু, ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার রওশন আরা বেগম, জাতীয় অধ্যাপক ডাক্তার শায়লা খাতুন, বাংলাদেশ নিওনেটাল ফোরামের প্রেসিডেন্ট এবং বারডেমের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুন নাহার, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস BCPS এর প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ এবং অন্যরা। বৈজ্ঞানিক এই সেমিনারের পৃষ্ঠপোষকতা করেছে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে বিমান হামলায় একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী এবং 5 সন্তান রয়েছেন। মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতির আলোচনা চলার সময়ও দক্ষিণ গাজার মধ্যবর্তী রাফাহ সীমান্ত ক্রসিং নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশ দখলে নিয়ে ত্রাণপণ্য প্রবেশের পথও বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এর নিন্দা জানিয়েছে জাতিসংঘ এবং সাহায্য সংস্থাগুলো। ইসরায়েলের রাফা আক্রমণ ধ্বংস ডেকে আনবে বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান। গাজা পরিস্থিতি সংকটজনক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান। হামলা বন্ধে প্রেসিডেন্ট জো বাইডেনকে তার ক্ষমতা ব্যবহারের আহ্বান জানিয়েছেন এক মার্কিন কংগ্রেসম্যান।
ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে কিনা সে বিষয়ে প্রতিবেদন দিতে যুক্তরাষ্ট্র দেরি করছে বলেও অভিযোগ তোলা হয়েছে। ইসরায়েলের প্রতিনিধিরা মধ্যস্থতাকারীদের দেয়া প্রস্তাবে 4টি বিষয়ে আপত্তি জানানোয় গাজায় শান্তি প্রক্রিয়া জটিল পর্যায়ে পৌঁছেছে, যদিও এর আগে সোমবার যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতির কথা জানায় হামাস। এবারে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শন করা হচ্ছে ক্লাসিক সব সিনেমা, নাটক ও অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় এই প্ল্যাটফর্মে প্রদর্শন করা হচ্ছে নির্মাতা ভিকি জাহেদের শব্দপ্রেম, যেখানে অভিনয় করেছেন ছোট পর্দার 2 জনপ্রিয় অভিনয়শিল্পী তৌফিক মাহবুব ও তাসনিয়া ফারিন। ভিনদেশি এক সত্য ঘটনা অবলম্বনে শব্দপ্রেম বানিয়েছেন মিস্টার টুইস্ট খ্যাত নির্মাতা ভিকি জাহেদ। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। পূবালী ব্যাংক কৃষি সংবাদ। যশোরে ধান রোপণ, কর্তন ও মাড়াইয়ে শতভাগ আধুনিক যন্ত্র ব্যবহার করে সাফল্য পেয়েছেন চৌগাছার চাষিরা। প্রচলিত পদ্ধতি বাদ দিয়ে সমলয় পদ্ধতি ও আধুনিক যন্ত্রের সাহায্যে বোরো ধান চাষ করে ভালো ফলন পেয়েছেন তারা। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। 4 মাস আগে চৌগাছা উপজেলার বিস্তীর্ণ মাঠে যন্ত্রের সাহায্যে বেলে মাটিতে জৈব সারের সংমিশ্রণে প্লাস্টিকের ট্রেতে ধান বীজ বপন করা হয়। 30 থেকে 40 দিন পর বীজ ধান চারা রোপণের উপযোগী হয়ে উঠলে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে সেই চারা একই গভীরতায় সমানভাবে লাগানো হয়। দীর্ঘ প্রতীক্ষার পর এখন ক্ষেতের পাকা ধান হারভেস্টার মেশিন দিয়ে ঘরে তুলছেন চাষি। অল্প সময়ের ভিতরে মেশিন দিয়ে কাজ করলে কাটা হয়ে যায়। তারপরে লাগানোর জন্য মেশিন দিয়ে লাগালেও একটা মজুরিতে অনেকগুলো ধান লাগাতে পারে। এতে আপনার ফলন বেশি, আর আপনার ওই রুয়া তো মেশিনের হচ্ছে, তাতে এটা লেবার খরচ কম হচ্ছে। খুব সহজেই মাঠ থেকে ধানগুলো মাড়াই করে ছাঁটাই করে ক্লিয়ার করে আমরা রাস্তায় বস্তা ভরে দিতে পারছি। এতে চাষি খুবই লাভবান। আগে আমাদের 18 মণ 17 মণ ফলন পেতাম, এখন দেখা যাচ্ছে 20-22 মণ 28 মণ 27 মণ ফলন পাচ্ছে। আগামীতে সমলয় পদ্ধতি যশোর সহ দক্ষিণের জেলাগুলোর সবখানে ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। ইতিমধ্যে কৃষক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিভিন্ন উপজেলায় কম্বাইন হারভেস্টের মাধ্যমে ধান কর্তন শুরু করে দিয়েছে। আমরা কৃষক পর্যায়ে এটা যাতে আরও সম্প্রসারিত হয়, এটা জনগণকে নিয়ে আমরা এটা উদ্বুদ্ধ করছি। আমরা মনে করি আগামীতে এই কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তনে এই যশোর জেলার প্রতিটি উপজেলার কৃষক এগিয়ে আসবে এবং উৎপাদিত ফসল যে নষ্ট হয়ে যায় নষ্টের হাত থেকে রক্ষা পাবে। ধান চাষে সমলয় পদ্ধতি ও আধুনিক যন্ত্র ব্যবহার সম্প্রসারণে চাষিকে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস, কৃষক সমাবেশ সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে কৃষি বিভাগ। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। অনাবৃষ্টি ও তীব্র দাবদাহের কারণে নিচে নেমে গেছে ঝিনাইদহের ভূগর্ভস্থ পানির স্তর। এতে অকেজো হয়ে পড়েছে শত শত নলকূপ। পানির তীব্র সংকটে বিপর্যস্ত জনজীবন। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও নদী খালবিল ভরাট হয়ে যাওয়ায় এই সংকটের সৃষ্টি বলছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। শেখ সেলিমের তথ্যে আফরোজা হাসির রিপোর্ট। বৃষ্টিহীন বৈশাখে ফেটে চৌচির দিগন্ত জোড়া ফসলি মাঠ। টানা তাপপ্রবাহে শুকিয়ে গেছে ঝিনাইদহের খালবিল, নদী। ভূ উপরিস্থ পানির পাশাপাশি 35 থেকে 40 ফিট নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তরও। তীব্র পানি সংকটে ঝিনাইদহের 6টি উপজেলা। সবচেয়ে বেশি বিপাকে মহেশপুর ও শৈলকুপার বাসিন্দারা। সেচ দেব, মোটরে পানি উঠতেছে না, কারণ কেনালেও পানি সরকার দিত, তাও দেয় না। এখন বৃষ্টি বাদলা নেই, এখন তো ধান সব শুকায় নষ্ট হয়ে যাবে। এখন বিশাল ক্ষতি হয়ে যাবে আমাদের। টিউবওয়েলে পানি উঠতেছে না, হ্যালো, পানির খুব সমস্যা।
আমরা খুব কষ্টে আছি। মাঠের খেত ফসলটা ছিল সবই শেষ হয়ে নষ্ট হয়ে গেল, আমাদের বাসায় কোনো পরিবেশ নাই। এখন সরকার যদি আমাদের কোনো ব্যবস্থা একটু করে তাহলে আমরা বাঁচবো, আমাদের বাঁচার মতো পরিবেশ নাই। জেলায় 17,000 গভীর ও 18,000 অগভীর নলকূপ প্রায় পানি শূন্য। সুপেয় কিংবা গৃহস্থালী কাজের পানির জন্য ছুটতে হচ্ছে দূর দূরান্তে। ধান ফান সব নষ্ট হয়ে যাচ্ছে পানির অভাবে, কারেন্ট থাকে না। এর লেগে আমাকে যদি একটা জল মোটর দিত, কি কোনো ভালো একটা মোটর দিত, তাহলে আমরা পানি খেয়ে বাঁচতাম এগুলাম এলাকার মানুষ। কারুর কলেতে আইনিয়ে ঢালিয়ে পানি দিছি, গরু ছাগলের খাতি দিতে পারতি না, রান্না বান্নাও করতে পারতি না। সবকিছুতেই তো পানি ব্যবহার করতে হয়, কিন্তু এই পানি তো পাওয়া যাচ্ছে না। সব ধান নষ্ট হয়ে গেছে। এখন যদি বৃষ্টি না হয় তাহলে যা গেছে আরো যেটুকু আছে এটুকু চলে যাবে, কিছুই হবে না। বৃষ্টি হলেই এই সংকটের সমাধান হবে বলছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রায় প্রতিটি ইউনিয়নে 80 থেকে সাবমার্সিবল পাম্পের গভীর নলকূপ স্থাপন করছে। তন্মধ্যে প্রায় 60,000 পরিবার পানি সরবরাহ করছে, তা চাহিদার তুলনায় অপ্রতুল। পরিশেষে এটাই বলতে পারি যে বৃষ্টির পানি না হলে এই সমস্যার সমাধান হবে না। আমরা ধারণা করছি যে বৃষ্টি হলেই এই সমস্যার সমাধান অচিরে সমাধান হয়ে যাবে। প্রাকৃতিক বিপর্যয় রোধে ভূগর্ভস্থ পানির স্তর ধরে রাখতে বেশি বেশি বৃক্ষরোপণের পরামর্শ বিশেষজ্ঞদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদের সময় হলো আবারও বিরতির পর জানিয়ে ফিরব। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত। প্রতিবাদ বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন চ্যানেল আই সংবাদ। পঞ্চগড়ে তেঁতুলিয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে ইয়াসিন আলী ও আব্দুল জলিল নামে 2 বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তেঁতুলিয়ার রনচন্ডী বিওপি এলাকার সীমান্ত পিলারের কাছে ভারতের ফকিরপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দলের গুলিতে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় বিজিবি প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরত চেয়েছে। পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানান, বুধবার সকালে তেঁতুলিয়ার রনচন্ডী এলাকার দরগা সিং সীমান্তে ভারতীয় এলাকায় 2 যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে বিজিবি ও পুলিশকে খবর দেয় গ্রামবাসী। পরে বিএসএফ নিহত ওই 2 যুবকের মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। গ্রাহকের অজান্তে অব্যবহৃত ব্যান্ডউইথ বা ব্যালেন্স কোনো মোবাইল অপারেটর বা কোম্পানি যাতে কেটে নিতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশনা দিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। বিটিআরসি মিলনায়তনে টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম নিয়ে গণশুনানিতে বিটিআরসিকে এসব নির্দেশনা দেন তিনি। বিটিআরসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসির কমিশনার, মহাপরিচালক সহ সংশ্লিষ্ট সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং পেশাজীবীরাও অংশ নেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে 2 দিন ব্যাপী 45তম বিজ্ঞান মেলা, 8ম বিজ্ঞান অলিম্পিয়াড ও 8ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে। নগরীর ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। চট্টগ্রাম জেলা প্রশাসক ডক্টর আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রেজাউল করিম, শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক সাদিউর রহিম জাহিদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উত্তম খিসা, ডাক্তার খাস্তগী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক OFM ইউনুস সহ অন্যরা। অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং অগ্নিকাণ্ড থেকে নিরাপদ থাকার কৌশল সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ ও মহড়া করেছে বাংলাদেশ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগিতায় সেগুনবাগিচা অডিট কমপ্লেক্সে এই প্রশিক্ষণ ও মহড়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম। উপস্থিত ছিলেন হিসাব মহানিয়ন্ত্রক কামরুন নাহার, ডেপুটি কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল SM রিজভি সহ অডিট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাপ প্রবাহকে পুঁজি করে নকল স্যালাইন, কোমল পানীয়, জুস ও শিশু খাদ্যের রমরমা ব্যবসা শুরু করেছে প্রতারক চক্র। গোয়েন্দা পুলিশ বলছে, শুধু পানি আর চিনি মিশিয়ে স্যালাইন এবং কেমিক্যাল দিয়ে কোমল পানীয় ও শিশু খাদ্য তৈরি করে নামি দামি ব্র্যান্ডের মোড়কে বিক্রি করত তারা। এমন একাধিক অবৈধ কারখানার সন্ধানের পর অসাধু চক্রের কয়েকজনকে গ্রেফতার করেছে ডিবি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। তীব্র গরমে স্বস্তিতে থাকতে পানির পাশাপাশি স্যালাইন পান করেন অনেকেই। সেই সুযোগ নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র।
ভাড়া বাসাতে অস্বাস্থ্যকর পরিবেশে কারখানা স্থাপন করে স্যালাইন ও কোমল পানীয় উৎপাদন করছিল তারা। রাজধানীতে গত কয়েকদিনে এমন বেশ কয়েকটি কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। তাপ প্রবাহের সুযোগ কাজে লাগিয়ে নকল স্যালাইন ব্যবসায় জোর দেয় অসাধু চক্রটি। অস্বাস্থ্যকর পরিবেশে শুধু পানি আর চিনি দিয়ে তৈরি হতো এসব স্যালাইন। এক একজন আগে এক রকম ব্যবসা করত। আনোয়ার হোসেন এক সময় স্টিলের ব্যবসা করত, সে দেখুন ওই ব্যবসা তার লাভ হচ্ছে না। হানিফ মিয়া সে এখন মানে নকল টেস্ট স্যালাইন কারখানার মালিক হয়ে গেলেন। তার কোনো অনুমোদন তো নেই, বরং ভেজাল শিশু খাদ্যে আর্টিফিশিয়াল ফ্লেভার, মানহীন কেমিক্যাল দিয়ে অস্বাস্থ্যের বসে ভেজাল কোমলীয় পানীয়গুলিতে তৈরি করে আসছে। ডিবির অভিযানে বেশ কয়েকটি নকল শিশু খাদ্য তৈরির কারখানারও খোঁজ মেলে। সেখানে কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছিল শিশু খাদ্য। নামি দামি ব্র্যান্ডের মোড়কে সেগুলো বাজারজাত করা হয় বলেও জানায় ডিবি। শিশু খাদ্য, ভেজাল কোমল পানীয় ড্রিঙ্ক, ফ্রুটু, ম্যাঙ্গো জুস তৈরির কারখানা এবং নকল টেস্টি স্যালাইন তৈরির প্রতারণা চক্রের সাথে আমরা 6 সদস্য গ্রেপ্তার করি। বিপুল পরিমাণ ভেজাল পণ্য তৈরি মালামাল উদ্ধার করি। তাদের সাথে আরও যারা জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করছি। অন্যদিকে চার্জারের কথা বলে চট্টগ্রাম পোর্টে খালাস করা 100-র বেশি ল্যাপটপ জব্দ করেছে ডিবি পুলিশ। কাস্টমস পথে মানে চার্জার ঘোষণা করে এই ল্যাপটপগুলি নিয়ে আসে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বিজিএপিএমইএ বিনির্মাণে অ্যাক্টিভ মেম্বার্স ইউনিয়ন প্যানেলে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। 2024 থেকে 2026 মেয়াদে নির্বাচনে অংশগ্রহণকারী অ্যাক্টিভ মেম্বার্স ইউনিয়ন প্যানেলের সাথে সংগঠনের সকল সদস্যের প্রীতি সম্মিলনের লক্ষ্যে বিজিএপিএমইএ মেম্বার্স নাইটের আয়োজন করা হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান। বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয় বাঁচিয়ে রাখি মানবতা। দিবসের কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওবায়দুল কবির চৌধুরী। সোসাইটির জাতীয় সদর দপ্তর থেকে শোভাযাত্রা বের হয়ে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষে রাজধানী সহ সারা দেশে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর জানিয়ে ফিরব। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। যাচ্ছি পরের সংবাদগুলোতে। আগামী 27শে জুলাই শুরু হবে বাংলাদেশ স্টার্টআপ সামিট। দুদিনব্যাপী সামিট উপলক্ষে স্টার্টআপ বাংলাদেশের সাথে সহযোগিতা চুক্তি সই করেছে এশিয়াটিক মাইন্ড শেয়ার লিমিটেড এবং উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেড। স্টার্টআপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরিফিন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ও স্টার্টআপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য রঞ্জিত কুমারের উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, এশিয়াটিক মাইন্ড শেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোর্শেদ আলম, উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির রহমান তানিম সহ অন্যরাও উপস্থিত ছিলেন। এবারে সিন্ডিকেটের মাধ্যমে পুরো ব্যাংকিং খাতকে কয়েকটি পরিবারের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিয়ে সরকারি দলের লোকেরা অর্থ লুট ও পাচার করছে বলে অভিযোগ করা হয়েছে এবি পার্টির সংবাদ সম্মেলনে। পাচারের অর্থে ইউরোপ আমেরিকায় সরকারি দলের লোকেরা সাম্রাজ্য গড়ে তুলেছে বলেও উল্লেখ করেন এবি পার্টির নেতারা। নতুন করে জনগণের টাকা লোপাটের পরিকল্পনা থেকে ব্যাংক একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও অভিযোগ তাদের। এবার খেলার খবর।